আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত 20 জন আহত। রাজধানীর 7 পয়েন্টে 7 কলেজের শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি ঘোষণা। হাসিনার আমলে পাচার $234 বিলিয়ন উদ্ধারে বিশ্ব নেতাদের সহযোগিতার আশ্বাস। প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে ব্রিফিং। শ্রদ্ধা ভালোবাসায় মুক্তিযুদ্ধে এস ফোর্স প্রধান KM শফিউল্লাহ বীর উত্তমকে বিদায়। ৭১-এ তার অবদানের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে মন্তব্য। এবং রংপুর রাইডার্সকে 2 রানে হারিয়ে প্লে অফে যাওয়ার লড়াই জমিয়ে তুলল দুর্বার রাজশাহী। সিলেটকে হারিয়ে ফরচুন বরিশালের প্লে অফ নিশ্চিত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলছে বিস্তারিত সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার গভীর রাত পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে 20 জন আহত হয়েছেন। এ ঘটনায় আজকের সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন ও রাজধানীর 7টি পয়েন্টে ব্লকেট কর্মসূচি দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত সৈয়দ অদিতের রিপোর্টে। ঘটনার সূত্রপাত রোববার বিকেলে 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা অবরোধ করেন কলেজের শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তোরণের সামনে চলে আসেন। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ চলে গভীর রাত পর্যন্ত। ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরাও গেট ভেঙে নীলক্ষেত এলাকায় জমা হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নীলক্ষেত ও সায়েন্স ল্যাব মোড় এলাকায় বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের জল কামানের পাশাপাশি মোতায়েন করা হয় 4 প্লাটুন বিজিবি। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কয়েক দফায় কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত করেছে। অন্যদিকে 7 কলেজের শিক্ষার্থীরা রাজধানীর 7 পয়েন্টে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে। 7 কলেজের শিক্ষার্থীদের সাথে অফিস আলোচনা করাকে কেন্দ্র করে যে ঘটনার সূত্রপাত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। গতকাল সন্ধ্যায় 7 কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। 7 কলেজের ভর্তির আসন কমানো সহ 5 দফা দাবি নিয়ে রোববার বিকেলে শতাধিক শিক্ষার্থী আলোচনা করতে ঢাবির উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের কার্যালয়ে গেলে তাদের সঙ্গে অশোভন আচরণ করেন তিনি। আমাদের পরবর্তী পদক্ষেপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 7 কলেজের আর কোনো পরীক্ষা হবে না। আমাদের আর কোনো পরীক্ষা বা কোনো কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হবে না, এটাই। আর বাকি যেটা হবে আমাদের কর্মসূচি সেটা জানানো হবে পরবর্তীতে সবার সাথে আলোচনা করে। এই ঢাবি আমাদের যে সিন্ডিকেট করে রাখছে, যে ঢাকা 7 কলেজকে যে সিন্ডিকেট করে রাখছে, এই সিন্ডিকেট যতক্ষণ আমরা বের হতে পারবো, আমাদের যাবতীয় যে পরীক্ষা রয়েছে আমরা ইতিমধ্যে সেই পরীক্ষা আমরা স্থগিত করে দিয়েছি, আমরা পরীক্ষা দিব না। শিক্ষার্থীদের 5 দফা দাবির মধ্যে রয়েছে 2024-25 সেশন থেকে 7 কলেজে ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিল করা, শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় শিক্ষার্থী ভর্তি পরীক্ষা করা, ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করা সহ 7 কলেজে ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিত করা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে। প্রধান উপদেষ্টার বিশ্ব অর্থনৈতিক ফোরাম পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। পাচার হওয়া অর্থ উদ্ধারে সর্বোচ্চ শক্তি নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অর্থ উদ্ধারে সমর্থন রয়েছে বিশ্ব নেতাদেরও। সংবাদ সম্মেলনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জল্লাদ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এদের মতো ঘৃণিত ব্যক্তিদের যারা প্ল্যাটফর্ম দেয় তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন আছে। রিপোর্ট করছেন মোস্তফা মল্লিক।
সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের 4 দিনের সুইজারল্যান্ড সফরে বাংলাদেশের অর্জন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসের একাধিক বৈঠক হয়েছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি যেটা বলেছে যে $16 বিলিয়ন করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়েও আলাপ হয়েছে। বাংলাদেশের ইকোনমির নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন যে বাংলাদেশ যেই দিকে এগোচ্ছে তার ধারাবাহিকতায় যে আমরা একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন করতে চাচ্ছি সেগুলো নিয়ে খুব ভালো বিস্তারিত আলাপ হয়েছে। যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। তো সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। প্রেস সচিবের কাছে সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশে যেসব নেতাদের বিরুদ্ধে গণহত্যার মামলা রয়েছে ভারতীয় মিডিয়া তাদের সাক্ষাৎকার প্রচার করছে, বিষয়টি কিভাবে দেখছে সরকার? প্রথম কথা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই, বুচার অফ বাংলাদেশ। বাংলাদেশে যেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে তার অন্যতম বুচার হচ্ছেন উনি। তো তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিউজ যারা করছে, তাদের আপনি মানটা আপনি বুঝেন। এটা একটা ইন্টারন্যাশনাল এটা একটা বড় রকমের একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোহিঙ্গাদের নিয়ে আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনের যৌথ আয়োজক বাংলাদেশ এবং জাতিসংঘ। এতে অংশ নেবে বিশ্বের 70টি দেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। দেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধে 3 নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ বীর উত্তমকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার নামাজে জানাজায় উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা এবং 3 বাহিনীর প্রধান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন অফিসার ও সদস্যরা অংশ নেন। মহান মুক্তিযুদ্ধে KM শফিউল্লাহর অবদানের কথা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। মুক্তিযুদ্ধে এস ফোর্সের প্রধান, 3 নম্বর সেক্টরের কমান্ডার ও স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ বীর উত্তম দীর্ঘদিন যাবৎ বার্ধক্য সহ নানা জটিলতায় ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন সম্মিলিত সামরিক হাসপাতালে। শনিবার সকালে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে 90 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 71-এর রণাঙ্গনের এই যোদ্ধা। মৃত্যুর পর প্রথম তাকে নেওয়া হয় নিজ জন্মস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জে। সেখানে তার প্রথম নামাজে জানাজা শেষে আনা হয় ঢাকা সেনানিবাসে। সেনা কেন্দ্রীয় মসজিদে বাদ আসর দ্বিতীয় নামাজে জানাজা হয়। গুণী এই মুক্তিযোদ্ধাকে নিয়ে স্মৃতিচারণ করেন স্বজন ও সাবেক সেনা কর্মকর্তারা। আপনারা যদি আপনাদের কোনো বিরোধ বাজন হয়ে থাকেন অথবা উনি যদি আপনাদের কোনো দুঃখ দিয়ে রাখেন দেবেন। উনি ভেটারান থেকে অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে সঙ্গে নিয়ে নরসিংদী যে অবস্থান নিয়েছিলেন এবং তারপরে উনি এস ফোর্সের কমান্ডার হিসাবে সেকেন্ড ব্যাঙ্গের উপর ভিত্তি করেই তার সমস্ত পরিকল্পনা, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি সব করেছিলেন। তার গুণাবলী বলতে গেলে ওনার মতো ভালো মানুষ আমি দ্বিতীয় একটা খুঁজে পাব না। অত্যন্ত ভদ্র, অমায়িক, হসপিটেবল, বন্ধুসুলভ, বান্ধবসুলভ, ওনার মতো মানুষ হয় না। যেই সিচুয়েশনগুলি ওনার জীবনে উনি ফেস করেছেন, সেই জয়দেবপুর থেকে নিয়ে মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশ, সবগুলোতে উনি অত্যন্ত দক্ষতার সাথে উনি সেগুলি মোকাবেলা করেছেন। পরে তাকে নেওয়া হয় বনানী সামরিক কবরস্থানে। সেখানে সেনাবাহিনী কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয় তাকে। সন্ধ্যায় বনানী সামরিক কবরস্থানে KM শফিউল্লাহর দাফন সম্পন্ন হয়। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান ও সেক্টর কমান্ডার্স ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
মুক্তিযুদ্ধের প্রথম প্রহরের প্রতিরোধ যোদ্ধা, রণাঙ্গনের বীর, দেশের প্রথম সেনাপ্রধান KM শফিউল্লাহ বীর উত্তমের বর্ণাঢ্য জীবনের কথা জানাচ্ছেন এনামুল কবির রূপম। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কাজী মোহাম্মদ শফিউল্লাহ মহান মুক্তিযুদ্ধে ছিলেন নেতৃস্থানীয় ভূমিকায়। অসামান্য বীরত্বের জন্য পেয়েছিলেন সম্মানসূচক বীর উত্তম খেতাব। মুক্তিযুদ্ধে প্রথম ৩ নম্বর সেক্টরের কমান্ডার, পরে হন এস ফোর্সের প্রধান। সেনাবাহিনীর ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদে থাকতেই মুক্তিযুদ্ধ শুরু হলে শফিউল্লাহর নেতৃত্বে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তার রেজিমেন্টের মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধ শুরুর আগে ১৯ মার্চ বাঙালি সেনাদের নিরস্ত্র করার চেষ্টা হলে তা রুখে দেন KM শফিউল্লাহ। সম্মুখ সমরে KM শফিউল্লাহর নেতৃত্বে গড়ে তোলা হয় এস ফোর্স। এই ফোর্সের অধীনে ছিল ২য় এবং ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তার নির্দেশে ও নেতৃত্বে অসংখ্য দুঃসাহসী ও সফল অপারেশনে কখনো KM শফিউল্লাহ ছিলেন প্রত্যক্ষ, কখনো বা পরোক্ষ ভূমিকায়। KM শফিউল্লাহর নেতৃত্বে হানাদার মুক্ত হয় আশুগঞ্জ, ভৈরব, লালপুর, আজবপুর, সরাইল, শাহবাজপুর, মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযানের সময় ৬ ডিসেম্বর অল্পের জন্য প্রাণে বেঁচে যান KM শফিউল্লাহ। কর্নেল শফিউল্লাহ জন্ম নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৯৩৪ সালের ২রা সেপ্টেম্বর। পাকিস্তান সেনাবাহিনীতে ১৯৫৫ সালে যোগ দিয়ে কমিশন লাভ করেন KM শফিউল্লাহ। এরপর ১৯৬৮ সালে ডিফেন্স স্টাফ কলেজ থেকে PSc। ১৯৭০ সালে পদোন্নতি পেয়ে আবার ব্যাটালিয়নে ফিরে আসেন KM শফিউল্লাহ। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের ৫ই এপ্রিল যখন বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন, তখনই তাকে পদোন্নতি দিয়ে কর্নেল পদমর্যাদা দেওয়া হয়। ১৯৭৩ সালের মাঝামাঝি ব্রিগেডিয়ার এবং একই বছরের ১০ই অক্টোবর মেজর জেনারেল পদ লাভ করেন। ১৯৭৫ সালের আগস্ট পর্যন্ত তিনি সেনাপ্রধান ছিলেন। পরে বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন KM শফিউল্লাহ। ১৯৯১ সালে দেশে ফিরে এলে তাকে OSD করা হয়। পরের বছর স্বেচ্ছা অবসরে যান তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন KM শফিউল্লাহ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সচেতনতা ও কার্যকর উদ্যোগে চামড়া খাতের অগ্রগতি নিশ্চিতের পাশাপাশি সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ সম্ভব। সাভারের রেডিও কলোনির OIMCA মিলনায়তনে বাংলাদেশের চামড়া শিল্পে পরিবেশ সুরক্ষা, শ্রমিক ও স্থানীয় মানুষের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সংলাপে বক্তারা টেকসই চামড়া খাত বিনির্মাণে পরিবেশবান্ধব প্রযুক্তির বাধ্যবাধকতা তুলে ধরেন। দীর্ঘমেয়াদে সমন্বিত উদ্যোগের বাধ্যবাধকতা উঠে আসে আয়োজনে। রিপোর্ট করছেন মোশাহিদ রনি। দেশে চামড়া শিল্পের পথ চলা ৭ দশক পেরোলেও এখনও আসেনি প্রাতিষ্ঠানিক রূপ। উন্নত কাঁচামাল আর বিপুল সম্ভাবনার বিপরীতে অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প। LWG সনদ না থাকার কারণে বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য বিশ্ববাজারে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। শ্রমিকরা এই কাজ করতে যে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। ট্যানারিকে অবশ্যই এই যে কনফারেন্স বা যে আইন আছে সেই আইন মেনে তারা যেন বর্জ্য পরিশোধন করে, তারা রাতের আধারে যেন ধলেশ্বরীকে বর্জ্য তারা না ফেলে। এমন বাস্তবতায় সংলাপে উঠে আসে চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত নানান সংকট ও উত্তরণের রূপরেখা। যারা সংশ্লিষ্ট আছেন তারা সক্রিয় ভূমিকা পালন করবেন এবং একটা প্ল্যান তৈরি করবেন, যে অ্যাকশন প্ল্যানের মাধ্যমে এই সমস্ত সমস্যাগুলি সমাধান অতি সত্বর সমাধান হয়। আমরা চেষ্টা করছি পরিবেশের কিভাবে ভারসাম্য রক্ষা করা যায়, কিভাবে আমরা পরিবেশ সম্মতভাবে চামড়া উৎপাদন করতে পারি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এই যে আলোচনাটা শুরু হলো, সেই আলোচনাটাকে আসলে সব পক্ষকে নিয়ে এইটাকে আসলে চালু রাখা এবং এটার যেন একটা সাস্টেনেবল পরিণতি হয়, শুধু আলোচনার জন্য আলোচনা না। এই শিল্পে শ্রমিক এবং স্থানীয় মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে পরিবেশ সুরক্ষার বিকল্প নেই বলে মত বিশিষ্টজনদের। প্লাস এই সেক্টর কিন্তু সাস্টেনেবল হতে হবে, না হলে বিদেশে কিন্তু আমরা সেভাবে গ্রহণযোগ্যতা পাবো না। এবং আমাদের ISO সার্টিফাইড বা আরেকটা সার্টিফিকেশন বললো সেটা নাই, সেটা থাকলে আমরা আরও বেশি আমাদের এক্সপানশন হইতো এই সেক্টর। সংবিধানের পরও আইন আছে,
পরিবেশের আইন আছে, পানির আইন আছে, কৃষির আইন আছে। এই চামড়া শিল্প যেটা সম্ভাবনাময় একটা খাত, সেটা ভালো হচ্ছে না। ফ্যাক্টরিগুলো কি করছে, এই ক্রোমিয়াম সহকারে এখানে দিচ্ছে এবং এই ক্রোমিয়ামটাই এই সিটিপি থেকে ওভারফ্লো হয়ে আপনাদের নদীতে চলে যাচ্ছে, মাটিতে চলে যাচ্ছে। মৎস্য বা অন্য জীবগুলো আছে, প্রাণগুলো আছে, তারা এখান থেকে মারা যাচ্ছে বা পালাচ্ছে। পানির রং কালা হয়ে যাবে, এই পানিতে নামলে নিশ্চিতভাবে আপনার চামড়ার অসুখ হবে। টেকসই চামড়া খাত বিনির্মাণ অভিযাত্রায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রকল্প সহযোগী সলিডার সুইস, ওশি ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মোশাহিদ রনি, চ্যানেল আই, সাভার। দীর্ঘ 15 মাস যুদ্ধের পর যুদ্ধবিরতি চলার মধ্যে গাজা পরিষ্কার ও পুনর্গঠন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে বিশ্বজুড়ে চলছে সমালোচনা। পুরো গাজা পরিষ্কার করার জন্য গাজাবাসীদের অন্য জায়গায় আবাসন তৈরি করার কথাও জানান তিনি। এমনকি তিনি গাজাবাসীদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার প্রস্তাব দেন। একে ফিলিস্তিনিদের গাজা থেকে সরাতে ইসরায়েলের গভীর চক্রান্তের অংশ বলে সমালোচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি হামলায় 2 বছরের শিশু সহ 2 জন নিহত হয়েছেন। এছাড়া হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী লেবাননের দক্ষিণ থেকে সেনা প্রত্যাহার করার দিনেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক সেনা সদস্য সহ লেবাননের 22 জন নিহত ও অনেকে আহত হয়েছেন। শরীয়তপুর পৌরসভায় দিন দিন বাড়ছে নগরায়ন। এতে নিয়ম না মেনেই জলাশয় ভরাটের কারণে শহরে বাড়ছে জলাবদ্ধতা। এই মুহূর্তে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকায় আছেন এস.এম. মুজিবুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মুজিবুর, শরীয়তপুর শহরের জলাবদ্ধতা নিয়ে আমাদের জানান। হ্যাঁ হাসিব, আপনি যেমনটি বলছিলেন 1985 সালে শরীয়তপুর পৌরসভা গঠিত হয়। এরপর থেকে ধীরে ধীরে নগরায়ন শুরু হয়, কিন্তু ইমারত নির্মাণ যে আচরণবিধি সেটিকে আসলে লঙ্ঘন করা হচ্ছে, যে কারণে আমরা যা দেখতে পাচ্ছি শহরের ফুসফুস হচ্ছে বিভিন্ন জলাধার। কালক্রমে সেই জলাধার আস্তে আস্তে ভরাট হতে শুরু করেছে। সেটি আরো ব্যাপক আকার ধারণ করেছে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই। এখন নির্বিচারে এই সমস্ত জলাধার বলা যায় যে আমাদের আমরা দেখতে পাবো যে অনেক সেতু ব্রিজ দাঁড়িয়ে আছে, তার রেলিং দেখা যাচ্ছে, কিন্তু কোনো ক্রমেই তার অস্তিত্ব এখানে আর দেখা মিলবে না। নির্বিচারে যে সমস্ত জলাধার ভরাট করা হয়েছে, মানে এটি অকল্পনীয়। কোনোভাবেই তাদের ইমারত নির্মাণের যে আচরণবিধি সেটিকে মানা হয় নাই। তো যে কারণে শহরের যেই সচেতন মহল আছে অনেকেই মনে করছেন যদি কঠিনভাবে যে ইমারত নির্মাণ আচরণবিধি মানা না হয় এবং সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে খুব অল্প দিনের মধ্যেই তাদের ধারণা 10 থেকে 12 বছর বা 15 বছরের মধ্যেই এই শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ইমারত নির্মাণ আচরণ বিধি কঠোরভাবে মেনে তাদেরকে ইমারত নির্মাণে সহযোগিতা করবে এবং শরীয়তপুর জেলা শহরকে বসবাসের উপযোগী করে তুলবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। হ্যাঁ হাসিব, শরীয়তপুর জলাবদ্ধতা মানে ভরাটের কারণে জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি ছিল এই। মুজিবুর, আপনাকে ধন্যবাদ। এস.এম. মুজিবুর রহমান জানাচ্ছিলেন শরীয়তপুর থেকে। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় গত মৌসুমে প্রণোদনার আওতায় সমলয় পদ্ধতিতে বোরো আবাদে লাভবান হয়েছেন কৃষক। এবার নিজেদের উদ্যোগেই 40 একর জমিতে বোরো আবাদ করছেন তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মৌলভীবাজারে বাইকা বিলে বেড়েছে পরিযায়ী পাখির সংখ্যা। বেসরকারি তথ্য বলছে গত 2 বছরের তুলনায় এবছর বেশি সংখ্যক পাখি এসেছে বিলে। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দার সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত 20 জন আহত। রাজধানীর 7 পয়েন্টে 7 কলেজের শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি ঘোষণা। হাসিনার আমলে পাচার $234 বিলিয়ন উদ্ধারে বিশ্ব নেতাদের সহযোগিতার আশ্বাস। প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে ব্রিফিং।
শ্রদ্ধা ভালোবাসায় মুক্তিযুদ্ধে এস ফোর্স প্রধান কে এম শফিউল্লাহ বীর উত্তমকে বিদায়, ৭১-এ তার অবদানের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে মন্তব্য। এবং রংপুর রাইডার্সকে 2 রানে হারিয়ে প্লে অফে যাওয়ার লড়াই জমিয়ে তুলল দুর্বার রাজশাহী, সিলেটকে হারিয়ে ফরচুন বরিশালের প্লে অফ নিশ্চিত। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।